হ্যাঁ, তো ঠিকই দেখেছো, রাত্রি 2টার সময় উঠে ব্রাশ করছি, তার মানে কোথাও তো নিশ্চয়ই যাবই। আসলে ঘুরতে যাওয়াটা আমার একটা নেশা বলতে পারো তুমি। তো ঘুরতে যাওয়ার ওপর আমার যা অবসেশন, সেটা আর কোনো জিনিসের প্রতি এত অবসেসড আমি নই। তো হ্যাঁ, এবার আমরা যাচ্ছি মানালি। অ্যাকচুয়ালি এটা আমাদের হানিমুন ট্রিপ হতে চলেছে। তবে বেসিক্যালি আমি মানালি কখনো যাইনি। আমি দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, তো মানালি এই আমার ফার্স্ট টাইম। ওরা ওখানে গাড়িতে ওয়েট করছে, আর এখন বাজছে টাইম হচ্ছে 5:30। তো হ্যালো, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এটা একটা খুব স্পেশাল ব্লগ হবে। ভেবেছি এটা 2টো পার্টে বানাবো ব্লগটা। আমাদের 4 নাইট 3 ডেজের একটা স্টে প্ল্যান আছে। এখন আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন আছে 8:15। চারিদিক টোটালি অন্ধকার। এখন আমরা সাঁতরাগাছি দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি, রাহুল এসছে আমাদের সাথে আমাদেরকে সি অফ করতে। গাড়ির মধ্যে নেশা রয়েছে, ওখানে ঘুমাচ্ছে। তো বেসিক্যালি এখন হাওড়া স্টেশন ঢোকার জাস্ট আগেই আমরা দাঁড়িয়েছি। এখানে সিনটা একবার দেখে নাও তোমরা। অসাধারণ লাগছে গঙ্গার ধারটা দেখতে, অসাধারণ লাগছে। দেখিয়ে দিই তোমাদেরকে। মাত্র হাওড়া স্টেশনে ঢুকলাম। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 9, আমরা আছি 23-এ। অনেক দূর যেতে হবে। বসে রয়েছি হাওড়া স্টেশনে, 7:30 বাজছে, 7:35 অ্যাকচুয়ালি। 8টার সময় ট্রেন ঢোকার কথা, 8:15-তে ছাড়বে, অ্যানাউন্স হয়ে গেছে। তো আর আধ ঘন্টার ব্যাপার, আমি চলে যাব। এত বোরিং লাগছে আর এত ঘুম পাচ্ছে। এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, এখন 11টা বাজছে। সারা ঘুম হয়নি অনেকটা। আমি এদিকটায় আছি, ও ওই দেওয়ালের বাঁদিকে লেফটের সাইডে একটা বাড়তে আছে, আবার বাড়তেই আছে। বেসিক্যালি এখন বেনারস ক্রস করলাম। এখন টাইম হচ্ছে 7:05। দিল্লি অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 6টা। তারপর আমাদের ফের সন্ধ্যে 7টায় মানালি বাস কাশ্মীর গেট থেকে। আমরা রয়েছি এখন পূর্বা এক্সপ্রেসে। বিচ্ছিরি জঘন্য খাবার। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আমরা দিল্লি ঢুকবো এরকম একটা ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, বাথরুমগুলোর যে অবস্থা, এখানে ঢুকতেই মন যাচ্ছে না, এত বিচ্ছিরি কাণ্ড করে রেখেছে এরা বাথরুমগুলোতে। 1.5 ঘন্টা লেট আছে ট্রেনটা। এইমাত্র গাজিয়াবাদ ক্রস করে এসেছি, এখন নিউ দিল্লির দিকে যাচ্ছে ট্রেন। আর মাত্র এখন 7:30 বাজছে, আর 15 মিনিট লাগবে দেখাচ্ছে। আর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছে 350+। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে অপশান ছিল লাগেজ রাখার, রাখবো কি তাই ভাবছি।
এখন এখান থেকে যাব ইন্ডিয়া গেট, তারপর যাব লালকেল্লা। তবে ব্যাপার হচ্ছে এখন 8:20 বাজছে, 9টার আগে তো এগুলো একটাও কেউ খোলে না। তো সেই জিনিসটা দেখতে হবে কি করা যায়। এখন ভাবছি কি একটা ফার্স্টে রুম নিয়ে নিই, তারপর সেখানে রুমটাই স্টে করে জিনিসপত্র রেখে স্নান টান করে এখান থেকে আমরা বেরিয়ে যাব ইন্ডিয়া গেট। তারপর ওখান থেকে ঘুরে যাব লালকেল্লা, ওখান থেকে ফিরে রুমে জিনিসপত্র নিয়ে ওই 5টা-6টা নাগাদ আমরা কাশ্মীর গেটের জন্য চলে যাব। ওখানে 7টায় আমাদের বাস রয়েছে। এখানে ঠান্ডা যতটা দেখাচ্ছিল ততটা ফিল হচ্ছে না, 7-6 দেখাচ্ছে কিন্তু অতটা বেশি ফিল হচ্ছে না। তো এখানে এখন কারেন্টলি টেম্পারেচার হচ্ছে 10 আর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে 458। সেরকম কিছু ফিল তো হচ্ছে না, তবে হাঁটাহাঁটি করলে একটুখানি কষ্ট হচ্ছে। এই দিল্লিতে এসে 1 ঘন্টা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স খুব খারাপ। মানে আগেও দিল্লি এসেছি, তখন অনেকটা বয়স ছোটো ছিলাম আর কি তখন বেসিক্যালি, কিন্তু তখন বুঝতে পারিনি এত। এখন ভাল লাগছে না, মানে মনে হচ্ছে কলকাতার থেকেও একদম ফালতু জায়গায়, বাজে শহর। এর থেকে আমাদের কলকাতা অনেক বেটার শহর, অনেক ভালো শহর কলকাতা, অনেক ভালো শহর। ফটফট করে কথাগুলো বলি। এখন ঘটনা হচ্ছে যে প্রথম আমরা নিউ দিল্লি স্টেশন থেকে আমরা একটা অটো করলাম, লোকেশন দেখালাম যে অমুক হোটেলটায় যাবো। আমরা ওইতে বুক করেছিলাম একটা হোটেল, ওই হোটেলটা দেখালো 1265 টাকা। অটোতে চাপলাম, অটোতে চেপে 2 মিনিট চলার পর ওখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রথম কথা ওই 800 মিটার মতো। আমরা এত লাগেজ নিয়ে আসতে পারবো না বলে অটোতে চাপলাম, বললো 150 টাকা নেবো। তারপর আমরা অটো করে আসছিলাম, ও আমাকে জিজ্ঞেস করলো কোথায় হোটেল আছে, কত দাম, হ্যান ত্যান জিজ্ঞেস করলো। আমি বললাম এরম ব্যাপার, 1265 টাকা ওরা নিচ্ছে। ওরা বললো দাদা এর থেকে ভালো হোটেল আমি করে দিতে পারতাম। আমি বললাম কতই করে দেবে? বললো ওই রেটেই ভালো হোটেল হয়ে যাবে। আমি বললাম না, তাহলে তো আমার করে লাভ নেই, তুমি 1000 টাকা যদি আমাকে করে দিতে পারো তাহলে তুমি চলো যেখানে নিয়ে যাবে। বললো ঠিক আছে। একটা হোটেল ব্রহ্মপুত্র বলে একটা হোটেলে নিয়ে এলো এখানে, ওখানে ওই পাশাপাশি যেখানে আমি বুক করেছিলাম তার পাশেই একটুখানি দূরে নিয়ে এখানে নিয়ে আসার পর আমি বললাম কথা বলো। হোটেলে এলাম, রিসেপশনে জিজ্ঞেস করলাম কত, বললো 1500 টাকা। আমি বললাম এটা কি চুতি আপ্পা, প্রথমে তুমি বললে 1000 টাকা হয়ে যাবে, এখানে এসে বলছে 1500। বলছে না না দাদা দাদা আমি কথা বলছি। আমরা অটোর কাছে দাঁড়িয়ে আছি, ও কথা বলে এলো, বললো 1100 টাকা দেবে। আমি বললাম ঠিক আছে চলো, নিয়ে এসছে এত দূর, 100 টাকা কমছে, আমার 150 টাকা, চলো এখানেই নিয়ে নিই, বাঙালি রক্তে আছে, যাই হোক। তারপর যখন রিসেপশনে ফিরে এলাম তখন বলছে 1200 টাকা। আমি যে এটা কী কথা হলো, দিয়ে অটোওয়ালা সেই মাথা খারাপ করে দিয়ে দাদা তুমি আমার কথাটা রাখো, বউনি করছি, হ্যান ত্যান, এটা ওটা হয়ে গেল। 1200 টাকা হোটেলে দিলাম। আর তারপর ওকে আমি 200 টাকা দিলাম ওর ভাড়া, যে 50 টাকা ফেরত দাও। ও আমাকে ভাড়া ফেরত দিল 30 টাকা, মানে ও নিল 170 টাকা। আর কি হলো, 20 টাকা বলো দাদা বউনির টাইম, 20 টাকা আমার কাছে খুচরো নেই, অমুক তমুক। মানে এই রকম চুতিয়া জায়গা হচ্ছে দিল্লি, মানে এই রকম চুতিয়া জায়গা। এই হচ্ছে আমাদের 1100 টাকার হোটেল ব্রহ্মপুত্র। এই হচ্ছে বাথরুমে জল নেই বলছে, এই আমার বউ মেকআপ করছে। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট, আর অটোতে চেপেছি। উবেরে দেখাচ্ছিল 106 টাকা অটোতে, আর এরা বলছে 200 টাকা। একজন বললো 150 টাকা, দিয়ে শেষকালে এ বললো 120 টাকা। এইভাবে বার্গেন করতে হবে দিল্লিতে, তা না হলে এখানে লুটে খেয়ে ফেলবে তোমাকে। আর জ্যাম রাস্তায়, জঘন্য জ্যাম, জঘন্য বিচ্ছিরি। দিল্লি গেটে এন্টার করলাম, এখানে একটা মেলা হচ্ছে, দিব্যা মেলা বলে একটা মেলা হচ্ছে, দিব্যা কালা মেলা এরকম নামে একটা মেলা হচ্ছে, দেখাই। দিল্লির ঠান্ডাটা এত সুন্দর, এত ভালো আমি কখনো ভাবিনি। এখানে টেম্পারেচার 10-11 এখন দিনের বেলা চলছে, কিন্তু ঠান্ডাটা এত সুন্দর, অসাধারণ। মানে কীরকম আমি ঠিক বোঝাতে পারবো না, মানে ভালো লাগছে ঠান্ডাটা, জাস্ট ফিল করতে ভালো লাগছে ঠান্ডাটা। দাদা ডিএসএলআর ছবি তুলবেন, ডিএসএলআর ছবি দাদা। ট্যুর গাইড লাগবে, ট্যুর গাইড। এখানে বেসিক্যালি মাথা খারাপ করে দিচ্ছে, বোরিং লাগছে ইন্ডিয়া গেটে, আর কিছু করার নেই। এখান থেকে যাবো এখন, কোথায় যাবো এরপর? তো এখন আমরা জামা মসজিদ যাচ্ছি। তো এই জামা মসজিদের সামনেই দাঁড়িয়ে রয়েছি, দেখিয়ে দিই। অসাধারণ দেখতে লাগছে জামা মসজিদ। আমি কখনো আসিনি, ইন্ডিয়া গেট আমি প্রথমে এসেছি, কিন্তু জামা মসজিদ
এই প্রথম। বন্ধুরা, এখানে আজকে জুম্মাবার নামাজ হচ্ছে, মানে শুরু হবে নামাজ। খুব লজ্জা এবং দুঃখের সাথে বলছি, নামাজটা এখন পড়তে পারবো না। খেয়াল ছিল না, স্নান করে আসা হয়নি। বিরিয়ানি খাবো, এইটাতেই চলো। হ্যাঁ চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই ভাবছি। প্রায় এখন বাজছে 1টা বাজছে পুরো, চারিদিকে শুধু এখানে খাওয়ারই দোকান। চলো এটাই চলো। লাচ্ছা পরোটা আর তার সঙ্গে চিকেন কোরমা, আর তার সঙ্গে নিয়েছিলাম নান। তো নানটা তো খাওয়া গেল, লাচ্ছা পরোটাটা মুখে তোলাই গেল না। আর চিকেন কোরমাটাও কেমন একটা গন্ধ গন্ধ ওর মধ্যে খেলাম। লাচ্ছা পরোটা মুখেই দিতে পারলাম না, 1 বাইট নিয়ে পুরোটা ফেলে নষ্ট করে আসতে হলো। চিকেন কোরমাটাই যতক্ষণ রুটি চললো ততক্ষণ খেলাম, বাদ বাকিটাও পড়ে রয়েছে। খাবার দাবার দিল্লির খেয়ে পোষায় না আমার, আগেও খেয়েছি আমি। বিরিয়ানিতে আলু থাকে না, টেস্ট আলাদা, তো খেয়ে আমার পোষায়নি, আগেও পোষায়নি, আজও পোষায়নি। এখন আমরা এখান থেকে হুমায়ুন টম যাচ্ছি। ওখানটাতে খুব লোকেশনটা ভালো, ওখানে ভালো মানে ফটো টটো তোলার জন্য বেস্ট প্লেস। এই অটোতে যেখানেই যাচ্ছি 150 টাকা। নিউ দিল্লি স্টেশন থেকে চারিদিকে যেখানেই যাচ্ছি সবই ওই 6 কিলোমিটার 7 কিলোমিটার ম্যাক্স, যেখানেই যাচ্ছি 150 টাকা করে ওরা নিচ্ছে। তবে একটা কনভিনিয়েন্স আছে যে অটোতে অনেকটা তাড়াতাড়ি ফাস্ট পৌঁছে যাওয়া যাচ্ছে, অ্যাক্সেসিবল বেশি অটোতে এখানে রোডগুলো। গেটে ওখানটায় আটকেছে, দিয়ে বলছে মাইক অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে যাও, মাইক নিয়ে যাওয়া যাবে না। এরা কি বোকা পাঁটা নাকি এরা? কেন আমার ফোনে মাইক নেই, আমার ক্যামেরাতে মাইক নেই? আমি তো ইজিলি সব কিছু অডিও রেকর্ড করতে পারবো, তাহলে আমার এক্সটার্নাল মাইক না নিয়ে যাওয়ার কী সম্পর্ক? যদিও আমি নিয়ে চলে এসেছি, দেখো ঠিক আছে, ঘটনা সেটা নয়। ওরা বললো জমা দিয়ে আসতে, আমি মাইকের ব্যাগটা জমা দিয়ে চলে এলাম, মাইকটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এলাম। তো এটা তো সিম্পল একটা হ্যাক, এখানে অত নাটক করার তো কিছু নেই। ওখানে এই ট্রাইপডটা স্ট্যান্ড করে আমরা দুজনে টাইমার লাগিয়ে ছবি তুলছিলাম। এই দাদা, ও भैया यहाँ पे स्टैंड नहीं लगाना, सिर्फ ट्राइपड यूज़ करो, ट्राइपड यूज़ करो। अगर ट्राइपड লাগাবো না তাহলে কী করে আমরা ছবি তুলবো, কী করে নিজেদের? এটা কোনো সেন্স হলো? কোনো কথাটা কোনো সেন্স আছে? कोई सेंस है इस बात की? যে রাখাল কারোর গায়ে লেখা থাকে না, জানো তো? এ হচ্ছে সেই ধরনের রাখাল। ফোনটাকে ওইখানটায় রেখে দিয়ে চলে এসছে, ফোনটাকে ওই জায়গাটায় দিয়ে এখানে দাঁত বার করে এখানে এসে আমার সঙ্গে দাঁত কেলাচ্ছে। ফোনটাকে রেখে দিয়ে এসছে ওইখানটায়। রাখাল কারো গায়ে লেখা থাকে? পরিচয় পাওয়া যায় রাখাল। হুমায়ুন টমটা খুব ভালো লাগলো এখানে, মানে এখানে ভাইবটা খুব ভালো। পশ্চিম দিক থেকে রোদটা পড়ছে, একদম চমকাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এখানে আর 10 মিনিট 15 মিনিট থাকবো, তারপর এখান থেকে আমরা যাব সরোজিনী মার্কেট। সরোজিনী নগর গিয়ে ওখানে মার্কেট কিছু জিনিসপত্র কিনবো, একটা ওভারকোট কিনতে হবে বেসিক্যালি।
তো ওভারকোটটা কিনে তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট রুমে স্নান টান করবো, ফ্রেশ হবো, ফোনগুলো চার্জ করবো, ডিভাইসগুলো চার্জ করব, তারপর ওখান থেকে যাব কাশ্মীর গেটে মার্কেট, কাশ্মীর গেটে গিয়ে বাস থেকে মানালি। বড় এই আমার বউ। এখানে মনে হচ্ছে আরও থাকি, আরও 1 ঘন্টা 2 ঘন্টা থাকার ইচ্ছে হচ্ছে। এত সুন্দর এখানে জায়গাটা হুমায়ুন টম্বে, কিন্তু উপায় নেই, এখন থাকা যাবে না। ভালো লাগেনি তোমার? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আমি তো নিয়ে এসেছি, যেটা বলো যে আমি খুঁজে নিয়ে এসেছি। হ্যাঁ, ওই আমার বউ খুঁজেছে জায়গাটা। তো খুব গন্ডগোলের মধ্যে পড়ে গেছি। এখন টাইম হচ্ছে 6:20 আর আমরা এখন বেরিয়েছি কাশ্মীর গেটের জন্য। তো আমাদের বাস রয়েছে 7টায়। এখানে ট্রাফিকে যা টাইম আছে অলমোস্ট 30 মিনিট দেখাচ্ছে, মানে আমাদের হাতে রাফলি 40 মিনিটস টাইম আছে। একটু যদি এধার হয় তাহলে আর বাসটা পাওয়া যাবে না, মিস হয়ে যাবে। অটো উড়ছে আকাশে, প্রচণ্ড জোরে অটো চলছে। দিদি এখানে বসে আছে আরামসে, কোনো টেনশন নেই মাথায়, আরামসে বসে বসে নখ খাচ্ছে। দেখো জ্যামের কন্ডিশন দেখো, ট্রাফিকের কন্ডিশন দেখো, বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি রয়েছে, যাচ্ছে তাই একদম ট্রাফিক। তো এই 7:15 হয়েছে, আমরা এই জাস্ট পৌঁছালাম এখানে। বাসওয়ালাকে ফোন করেছিলাম, আমরা দাঁড়িয়ে আছি এখন কাশ্মীরি গেট। দেখিয়ে দিই, এই যে কাশ্মীরি গেট দেখা যাচ্ছে। আমরা টার্মিনাল 5-এ দাঁড়িয়ে রয়েছি, এখানেই দাঁড়াতে বললো আমাদেরকে। অটোওয়ালা অনেক হেল্প করলো আমাদের, অনেক তাড়াতাড়ি নিয়ে এলো। হ্যাঁ, জ্যামের মধ্যে থেকেও অনেক শর্টকাট ধরে, হ্যাঁ এটা ওটা করে আমাদেরকে যা করে নিয়ে এলো। আমরা এসে পৌঁছে গেছি, বাস এখনো আসেনি। এবার যদি বাসওয়ালা লেট করে তাহলে তো মানে মুখ দিয়ে অটোমেটিক গাল বেরিয়ে যাবে। না, ঠিক আছে, লেট করুক, সমস্যা নেই। এই ঠিক রাস্তার এখানটায় দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম। বাস থেকে একজন এসে বললো, দাদা ভিডিওটা সাইডে গিয়ে করুন, বাইকওয়ালা এসে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। আমাদের 23-24 তো কোন দিকে বসবে? এখানে 70 মাইলস বলে একটা রেস্টুরেন্টে বাসটা দাঁড়িয়েছে, ওখানেই দাঁড়িয়ে খাচ্ছি। কোথায় আছি একটু পরে বলছি। তো খাবার অর্ডার করার 3 মিনিটের মধ্যে খাবার চলে এলো। খাবারও ভালো, রেস্টুরেন্টে খুব ভালো ভাইব। তো এখন আমরা আছি পানিপথে। তো রাস্তায় দাঁড়িয়েছে বাস, খাবার ডিসেন্ট লাগলো। তো এখানে এদের খাবার আলাদা কালচার, আমাদের আলাদা কালচার। তো রাজমা দিয়েছিল আর কুলচা দিয়েছিল, তার সঙ্গে একটা সবজি ছিল, রায়তা ছিল, হ্যান ত্যান মিষ্টি ফিষ্টি এসব ছিল। খেলাম, রাজমাটা খেতে পারলাম না, সবজি দিয়ে কুলচাটা খেলাম। এখন আপাতত এখানে মুখ দিয়ে ধোয়া আসছে, 11 ডিগ্রি টেম্পারেচার এখানে। বাস ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমাদের বাস রাও ট্রাভেলসে। রে খোদা, এত ঠান্ডা বাপের জন্মে দেখিনি। 3 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন, যাচ্ছে তাই কাণ্ড। এখন বাজছে সকাল 7টা। পিছনে দেখতে পাচ্ছ হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। মান্ডিতে আছি এখন, যাতা কাণ্ড। একদম ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই, জমে যাচ্ছি, পুরো জমে যাচ্ছি, পুরো প্রচুর ঠান্ডা, প্রচুর। আমাদের কাছে সোয়েটারই নেই, সব ভেতরে ঢুকানো। প্রচুর ঠান্ডা, মুখ দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে যেন মনে হচ্ছে সিগারেট খাচ্ছি। পাহাড়, চাঁদ,
কুল্লুতে আছি, কুল্লুতে টেম্পারেচার 5, পিছনে সানরাইজ হচ্ছে, একদম পুরো গোল্ডেন কালারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাদৃশ্য দেখতে লাগছে। ওদিকটা দেখো কিরকম লাগছে, ওদিকটা কি হয়েছে ওটা, এদিকটা তো অসাধারণ লাগছে, অসাধারণ। এই জাস্ট মানালি পৌঁছালাম, ভলভো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন। বেসিক্যালি আমাদের ওয়াশরুমের দিকে যাচ্ছি। ভিউ তোমরা দেখতে পাচ্ছ, লাগভাগ অসাম। এখানে ঠান্ডাটা রোদ উঠেছে তো একটুখানি কম লাগছে, না একটু কুল্লুতে বেশি লাগছিল, ওখানে তখন রোদ ছিল না, না ঠান্ডাটা একদম পুরো সেই কাঁটার মতো ভুগছে নাকের ভেতর। হ্যাঁ, তো সব শুকিয়ে যাচ্ছে, মুখ হাত ফোট ফোট সব শুকিয়ে যাচ্ছে। তো আমাদের ড্রাইভারের সাথে কথা হয়েছে, আমাকে বলেছিল 1 ঘন্টা আগে ফোন করে দিতে, মানালি ঢোকার 1 ঘন্টা আগে, কিন্তু হচ্ছে যে আমার খেয়াল ছিল না। তো আমরা যখন বাস থেকে নামছি তখন ও নিজেই ফোন করেছিল, দিয়ে বললো যে আমি আসছি, আপনারা একটু ওয়েট করুন। যাই হোক, আমরা এখানে একটু দাঁড়াবো। ক্যাবে বসে গেছি, হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের নাম হচ্ছে মানালি প্যারাডাইজ। তো এই হচ্ছে বাইরের সিন। বরফ কোথাও নেই, কোথাও বরফ রয়েছে সেরকম কোনো জায়গায় বরফ পড়েনি কোথাও সেরকম ভাবে। তো 8 তারিখ 9 তারিখই যা পড়েছিল বরফ, আর সেভাবে এখন কোথাও তো বরফের কথা বলছে না কেউ। দেখা যাক, উপরে যাই, তারপর দেখা যাবে কি হয় না হয়। सोलंग वैली तो हयतो থাকতে পারে। सोलंग वैली में है क्या भैया? सोलंग वैली में भी नहीं है। सोलंग वैली तो बहुत दूर है। कोথাও বরফ নেই, ভারী মুশকিল।